ঈদের ফিরতি যাত্রায় মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ছে যাত্রী চাপ। করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ। সংক্রমণ বাড়ার শঙ্কায় লকডাউন বাড়ছে 23 মে পর্যন্ত। ঈদের ফিরতি যাত্রা নিয়ে আসছে সিদ্ধান্ত। পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি অফিসের সহস্রাধিক গাড়ি। মেরামত করলে হাজার কোটি টাকার সাশ্রয়। ভারতে করোনায় একদিনে ফের 4,000-এর বেশি মৃত্যু। পশ্চিমবঙ্গে শুরু হলো 15 দিনের লকডাউন। গাজায় ইসরায়েলি হামলায় 6 দিনে 41 শিশুসহ নিহত প্রায় 150। নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ। লকডাউনের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় কয়েক দফায় গাড়ি বদলিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরছে তারা। এতে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো পরিস্থিতি থাকছে না। রাজধানীর প্রবেশপথ গাবতলী ও আবদুল্লাপুরে ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যা সকাল থেকে বাড়ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার ভেতরে বাস চলছে। এর ফলে মানুষ বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ঢাকার দিকে আসছেন। বাসে করে ঢাকায় সীমানায় এসে নেমে এরপর হেঁটে ঢুকছেন ঢাকায়। এর ফলে মানুষকে ঢাকা আসতে বাস বদলাতে হচ্ছে কয়েক দফা। এছাড়া মাইক্রোবাস, সিএনজি সহ নানা উপায়ে ঢাকায় ঢুকছেন অনেকে। লকডাউনে এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল নিষিদ্ধ থাকলেও সরকারি নির্দেশনা অমান্য করে উত্তরাঞ্চল থেকে যাত্রীবাহী বাস গাজীপুর পর্যন্ত যাতায়াত করছে। এ নিয়ে আরও খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, উত্তরাঞ্চল থেকে কিভাবে সরাসরি যাত্রীবাহী বাস গাজীপুর পর্যন্ত যাতায়াত করছে, এ বিষয়ে প্রশাসন কি কোনো তদারকি করছে না? আপনি জানেন যে উত্তরবঙ্গে প্রবেশদ্বার ক্ষেত্র এই চন্দ্রা ত্রিমুর এলাকায় দিয়ে এখান দিয়ে কিন্তু প্রতি বছরেই শত শত গাড়ি উত্তরবঙ্গে ছেড়ে যায় এবং উত্তরবঙ্গে থেকে গাড়ি কিন্তু আসে। তো লকডাউনে ব্যতিক্রম হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে হয়নি। প্রতিবার নেই, এবারও কিন্তু ঘর থেকে যারা কর্মস্থলের মানুষ আসছেন ঢাকামুখী, তারা কিন্তু উত্তরবঙ্গে থেকে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহনে চড়ে কিন্তু তারা আসছেন। আমি যদি আমার পিছন দিকটা দেখাতে চাই, এখানে কিন্তু অনেক দূরপাল্লার গাড়ি রয়েছে, বিভিন্ন বাস, মিনি বাস, আন্তঃজেলার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং উত্তরবঙ্গ থেকে যাত্রীরা কিন্তু দলে দলে স্ত্রী পরিজন সহ তারা কিন্তু আসছেন এবং তাদের যে কর্মস্থলে ফেরার তাগাদা বা ব্যস্ততা সেটি কিন্তু রয়েছে। এবং সকাল থেকে এই মহাসড়কে এই পয়েন্টে কিন্তু শত শত গাড়ি রাজধানী ঢাকা সহ গাজীপুরে যারা বিভিন্ন কর্মস্থল বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তারা কিন্তু ফিরছেন। আমি যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা এই দীর্ঘ পথ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা এসেছেন এবং অনেকেই দূরপাল্লার গাড়িতে করে একই সাথে এসেছেন এবং এক্ষেত্রে কিন্তু যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিগুলো মানা হয়নি। অনেক ক্ষেত্রে অনেক যাত্রী মাস্ক ব্যবহার করেনি। চালক এবং পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু স্বাস্থ্যবিধি মানেননি। তাদের যে সিট আসন বিন্যাস থাকার কথা, সে আসন বিন্যাসগুলো উল্লঙ্ঘিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি এখানকার যে হাইওয়ে পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এখন যাত্রী যারা কর্মস্থলে ফিরছেন তাদের নিরাপত্তা এবং ট্রাফিক শৃঙ্খলা এগুলো তারা তদারকি করছেন। তবে স্বাস্থ্যবিধির যে বিষয়টি তারা এখনও সেইভাবে তৎপর না, এই বিষয়টি তারা স্বীকার করেছেন। এই ছিল গাজীপুরের চন্দ্রা ত্রিমুর থেকে সড়কের সর্বশেষ। চন্দ্রা থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল 7 দিন। এরই মধ্যে এর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে বিধিনিষেধ বহাল থাকবে 23 মে মধ্যরাত পর্যন্ত।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। নতুন ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ থাকবে আগামী 23 মে মধ্যরাত পর্যন্ত। আগের 3 দফা বিধিনিষেধের সঙ্গে এবারও আরও কিছু নির্দেশনা যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে। করোনার দ্বিতীয় ধাক্কায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় 5 থেকে 13 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয় সরকার। এরপর 14 এপ্রিল থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 7 দিন। সেটির বিধিনিষেধ আরও কঠোর করে বিধিনিষেধ আরোপ করা হয় 28 এপ্রিল পর্যন্ত। পরে আরেক দফা বাড়িয়ে তা করা হয় 5 মে পর্যন্ত, যা পঞ্চম দফায় বেড়ে দাঁড়ায় 16 মে ঈদ পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা রোধে কঠোর বিধিনিষেধ 23 মের পরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের 7% কাছাকাছি শনাক্ত করে এসেছিল, আর কালকে আবার 10 ক্রস করলো। এইটা যদি আবার বাড়তে থাকে তার মানে প্রবণতা বোঝাই যাবে, দেন তখন আমাদের আবার করতে হবে। আপাতত 7 দিন, দেন পরে এক্সটেন্ড করা যাবে অবস্থা বুঝে। প্রতিমন্ত্রী আরও জানান, রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠকে করোনা বিস্তার রোধের পরিকল্পনা নির্ধারণ হবে। এই ঈদে বাড়ি যাওয়া ও শপিংয়ের সময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান ফরহাদ। তাই যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদের ঢাকায় ফেরা নিয়েও সিদ্ধান্ত আসবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যেভাবে মানুষজন গেল, প্লাস হচ্ছে শপিং এ অনেকে মাস্ক ছাড়া কেনাকাটা করলো, এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার কথা। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে 22, 24, 26 তারিখের দিকে, তো সেইটার দিকেই কিন্তু আমাদের নজরটা। হ্যাঁ, এইটা আমাদের ম্যানেজমেন্ট কি হবে, বা এটা যদি বাড়ে, আমাদের এইটার উপর নজরদারি আমাদের করার চেষ্টা করছি। মানুষের চলাচল স্বাভাবিক করতে স্বাস্থ্যবিধির কঠোর বাস্তবায়নে সরকার কি উদ্যোগ নেবে সে বিষয়ে দ্রুতই দিক নির্দেশনা আসবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ শেষে ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বেলা বাড়ার সাথে সাথে তো ভিড় আরও বাড়ার কথা, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? আজকে যে পরিস্থিতি দেখছি সেটা আসলে সম্পূর্ণ ভিন্ন। আজকে ঈদের তৃতীয় দিন। আমরা যদি বলি তাহলে আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তেও কিন্তু রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, অর্থাৎ যারা ফিরছেন রাজধানীতে তার চেয়ে যারা রাজধানী ছাড়ছেন সেই সংখ্যাটা অনেক বেশি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে এখনও কেউ দাঁড়িয়ে রয়েছে। আন্তঃজেলা বাস চলাচল যেহেতু বন্ধ, শহরের মধ্যে যে বাসগুলো চলে সেই শহরের বাসের মধ্যে এসে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু একদম টার্নিং পয়েন্টে রয়েছে, অর্থাৎ গাবতলীর যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আজও ঢাকা ছাড়ছে। তাদের জিজ্ঞেস করেছিলাম তারা আসলে কেন ঢাকা ছাড়ছে। তারা যেটি বলছে যে লকডাউন যেহেতু বাড়িয়েছে সরকার, এবং সেই দিনগুলো তারা আসলে গ্রামে যেতে চায়, এবং সেক্ষেত্রে কিভাবে যাবে সেই বিষয়টি তাদের যেটি বক্তব্য সেটা হচ্ছে, ওই আগেই আমরা যেমনটা খবরে বলেছিলাম এর আগে যখন তারা বাড়ি ফিরছিলেন, ভিড় ছিল ঈদের আগে, ঠিক তেমনটাই তারা বলছেন রাস্তায় যদি যেহেতু নামেন তাহলে তাদের কিছু একটা হয়ে যাবে। এখন মূলত যারা যাচ্ছেন সেই ভিড়ের সময় যারা যেতে পারেনি তারাই মূলত ঢাকা ছাড়ছেন, অর্থাৎ ঢাকায় ঢুকছেন বা ঢাকা রাজধানীতে ফিরছেন এই সংখ্যাটা আমাদের যারা যাচ্ছেন তাদের চেয়ে খুবই কম। অর্থাৎ আমরা এখন পর্যন্ত এরকম কাউকে পাইনি বা জটলা কাউকে দেখিনি যে তারা আসলে জটলা বেঁধে ঢাকায় ঢুকতেছেন। তারা এখান থেকে গাবতলীতে অবস্থান করছেন এখন। এরপরে আমিনবাজার যেহেতু পুলিশের কড়াকড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশ বাসগুলো ঘুরিয়ে দিচ্ছে, তো এখান থেকে তারা আমিনবাজার গিয়ে ওপারে কোনো সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে সেখান থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন। আপনি জানেন দক্ষিণ অঞ্চলের অন্তত 21 জেলার মানুষ অন্তত বাস টার্মিনাল ব্যবহার করে পাটুরিয়া ঘাট হয়ে যায়। এর বাইরে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়ার কিছু মানুষ এই অঞ্চল দিয়ে চলাচল করে, এবং তারাই মূলত আসলে আজকে যাচ্ছেন। এবং তারা প্রথমে যেটি বললাম যে আসলে কেন যাচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে একটাই, যেহেতু লকডাউন সরকার বাড়িয়েছে, অর্থাৎ আজকে থেকে লকডাউন আবার বাড়বে, কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা হয়েছে, সেক্ষেত্রে ঢাকায় তারা আসলে কেউ থাকতে চাচ্ছেন না, এই সময়টুকু প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। তৃতীয় দিনের হিসেব যদি বলি, আমরা এর আগে যেমনটা দেখেছি যে মানুষ ঢাকায় ফিরছেন, অর্থাৎ পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করে তারা ঢাকায় ফিরছেন, কিন্তু আজকের প্রেক্ষাপট বা বর্তমান সময়ের যে প্রেক্ষাপট সেটি সম্পূর্ণভাবে ভিন্ন। তারা যে যার মতো করে যাচ্ছেন। পুলিশ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ যে আন্তঃজেলা বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে এসে এই পর্যন্ত এসে পরবর্তী আমিনবাজার পার হয়ে তারপরে তারা বিভিন্ন গন্তব্যে যাবেন। তারা যেটি বলছেন, আমি প্রথমে যেটা বারবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেহেতু লকডাউন সরকার বাড়িয়েছে, সেই লকডাউনের সময়টা তারা গ্রামে থাকতে চান, এবং যারা আসলে যেতে পারেননি ভিড়ের কারণে কিংবা বিধিনিষেধের কারণে তারাই মূলত এখন আবার নতুন করে ঢাকা ছাড়ছেন।
গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে লোকজন। সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখী মানুষের চাপ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় 3 চাকার যানবাহনে ভেঙে ভেঙে ফেরিঘাটে আসছেন। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত মানুষ। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফেরিগুলোতে নেই প্রশাসনের নজরদারি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জানান, পাটুরিয়া দৌলতদিয়া রুটে ছোট বড় মিলে 16টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই দৌলতদিয়া থেকে জানাবেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি জানাবেন, ভিড় কতটা বাড়লো? সকাল থেকে যেমনটা বলছিলাম যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু ঢাকামুখী মানুষের চাপ রয়েছে, সেই চাপটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ঠিক এখন থেকে 2 মিনিট আগে ভাষা শহীদ বরকত নামে একটা ফেরি ছেড়ে গিয়েছে। সেই ফেরিতে আমরা দেখতে পেয়েছি যে কমপক্ষে 5 থেকে 600 যাত্রী নিয়ে কিন্তু সেই ভাষা শহীদ বরকত ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো যে কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই প্রতিটি ফেরিতেই যাত্রীদের উপচে পড়া ভিড় নিয়েই কিন্তু এই দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং ফেরিগুলোতে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিন্তু একেবারেই মানা হচ্ছে না এবং অনেক যাত্রীর মুখেই আমরা দেখতে পেয়েছি যে মাস্ক নেই, যদিও বা কারোর মুখে মাস্ক রয়েছে তারাও কিন্তু থুতনির নিচে ঝুলিয়ে রেখেছে। এছাড়া এসব ঢাকামুখী যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে সে কারণে কিন্তু তারা যে বিভিন্ন 3 চাকার যানবাহনগুলো রয়েছে অর্থাৎ অটোরিকশা, মাহেন্দ্র বা মোটরসাইকেলে করেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘাট এলাকায় ভেঙে ভেঙে আসছে এবং তারা বলছেন যে যানবাহনগুলোতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং এই ফেরিঘাটে এসে গাদাগাদি হয়ে যেভাবে পারাপার হচ্ছে এতে করেও কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যে কারণে করোনার যে সংক্রমণের ঝুঁকিটা সেই ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই রুটে ছোট বড় মিলে মোট 16টি ফেরি রয়েছে। 16টি ফেরি দিয়ে যাত্রী এবং যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো পারাপার করা হচ্ছে। তো আমরা যেটা দেখেছি যে আসলে যাত্রীদের চাপটা এখনো অব্যাহত রয়েছে। সময় যত বাড়ছে এই দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী মানুষের চাপটাও কিন্তু বাড়তে শুরু করছে। শামীম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বাংলাবাজার ফেরিঘাটের পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? সামাজিক দূরত্ব নিশ্চিতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি, সকাল 7টা থেকে কিন্তু মাদারীপুরের বাংলাবাজার এই ফেরিঘাটেতে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে যে সকল যাত্রীরা ঢাকা যাচ্ছেন তারা কিন্তু ঘাট এলাকায় সকাল থেকে আসছেন এবং তারা কিন্তু এই রুটে যে ফেরি চলাচল রয়েছে সেই ফেরিতে করে কিন্তু ওই শিমুলিয়া ঘাটে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে প্রতিটি ফেরিতেই কিন্তু আমরা দেখছি একদম ফেরি পরিপূর্ণ ছিল যাত্রীতে এবং প্রত্যেকটি ফেরি কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আমি কথা বলেছি বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু এই রুটের যে 15টি ফেরি সেই 15টি ফেরি কিন্তু চলাচল করছে, যার ফলে কিন্তু এই ঘাটে কিন্তু মানুষজন প্রচুর আসলেও কিন্তু ঘাটে ওই রকম ভিড় না থাকলেও ফেরি যেহেতু পন্টুনে দাঁড়িয়ে থাকে যাত্রীদের অপেক্ষায়, সেক্ষেত্রে তারা কিন্তু দ্রুত ফেরিতে উঠে যায় এবং ফেরি কিন্তু একদম ফুল অল্প সময়ের ভিতরে কিন্তু ফেরি পরিপূর্ণ হয়ে যায় যাত্রীতে। এর ফলে কিন্তু আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাবাজার ঘাটের 3 নম্বর ফেরিঘাটে। সেই ঘাটটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফেরি ফরিদপুর ফেরিটি কিন্তু ছেড়ে যাবে শিমুলিয়ার উদ্দেশ্যে। সেই ফেরিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দেখছেন যে ওই যে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু এখন উঠছে ফেরিতে। তো এরকমই কিন্তু এখানকার দৃশ্য যে প্রতিটি ফেরি কিন্তু এক প্রকার প্রচুর পরিমাণে যাত্রী বহন করে ওই ঢাকা নিয়ে যাচ্ছে এবং আমি কথা বলেছি এই এখানকার যারা নৌ পুলিশের দায়িত্বে রয়েছে এবং যারা অন্যান্য পুলিশ প্রশাসনের সাথে, তারা কিন্তু ঘাট এলাকায় টহল দিচ্ছে। টহল দিলেও কিন্তু সেই টহলের তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা ওইভাবে মানুষকে আকৃষ্ট করতে পারছি না। এর কারণ হচ্ছে
যে স্বাস্থ্যবিধির কথা যেটা বলা হয়েছিল সেরকম স্বাস্থ্যবিধি কিন্তু এই ঘাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছু মানুষ মাস্ক পরলেও সেটি আসলে আবার অনেক মানুষ এই মাস্ক ছাড়াই গাদাগাদি করে ফেরিতে করে যাচ্ছেন, তারা এই শিমুলিয়া যাচ্ছেন বাংলা বাজার ঘাট থেকে। এবং আমি কথা বলেছি এখানকার ঘাটে যাচ্ছেন যাত্রীরা, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই দক্ষিণাঞ্চলে যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রুটটি দিয়ে মূলত ঢাকা যাচ্ছেন যাত্রীরা। তারা কিন্তু 3 চাকার যে পরিবহন রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে আসছেন। এতে তাদের খরচ কিন্তু দ্বিগুণ তিগুণ কখনো 4 গুণেরও বেশি খরচ বহন করে তাদের কিন্তু ঢাকায় ফিরতে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছে তেমনটি নয়, সকাল থেকে কিন্তু যে ফেরিগুলি শিমুলা থেকে আসছে ঘাটে আমাদের বাংলা বাজারে, সেই ঘাটের ফেরিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর যাত্রী আসছে। তো সার্বিক মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ ঘাটের পরিস্থিতি বাংলা বাজারের। দৌলতদিয়া এবং বাংলা বাজার ঘাট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। করোনার কারণে আবারও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 29 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে অগ্রাধিকার দেওয়া যায় সে বিষয়টি নিয়ে কাজ চলছে। এর মধ্যে এই 2 পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, আর 80 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে হবে এইচএসসি পরীক্ষা। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে, বনানীতে ফুড কোর্টের জায়গায় বহুতল কার পার্কিংয়ের পরিকল্পনা ডিএনসিসি, সতর্ক হওয়ার পরামর্শ। নির্ধারিত সময় হচ্ছে না চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, নানা জটিলতায় বাকি 55 ভাগ কাজ। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। 3758 নমুনা পরীক্ষায় নতুন রোগী 261 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.95%। ঈদের ছুটিতে নমুনা পরীক্ষা 1/4 নেমে আসায় শনাক্ত হয়েছে 13 মাসের মধ্যে সর্বনিম্ন। এবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে নতুন পরীক্ষা হয়েছে 3758টি। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,79,796 জনে। করোনায় আরও মৃত্যু হয়েছে 22 জনের। মৃতদের মধ্যে পুরুষ 17 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি 12,124 জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরা ও কর্মস্থলে অবাধ যাতায়াতের কারণে বাড়তে পারে করোনার প্রকোপ। তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারকে কঠোর লকডাউন বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে, যারা বাড়ি গেছে তারা যাতে এর মধ্যে ঈদের পরে বাড়ি ফিরতে না পারে। অ্যাটলিস্ট তাদের 14 দিন পরে তারা যদি আসে স্বাস্থ্যবিধি মেনে, তাহলেই আসলে সংক্রমণ না বাড়ার সম্ভাবনা থাকে। তারা বাড়িতেই থেকে যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করে, পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বাইরে আত্মীয় স্বজন বাজারঘাট বিভিন্ন জায়গায় যাতে ঘোরাফেরা না করে। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 964 জন। এ নিয়ে মোট সুস্থ 7,21,435 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় মৃত্যু এবং সংক্রমণের হার কমলেও দেশে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। করোনার এই ধরন দেশে ছড়িয়ে পড়লে অবস্থা ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এবার ডিএনসিসি করোনা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, করোনার বর্তমান পরিস্থিতি কি? ডিএনসিসি হাসপাতালে ভারতীয় ধরনে আক্রান্ত বলে যে 2 জন রোগীকে শনাক্ত করা হয়েছিল আর কি, সন্দেহ করা হচ্ছে, তাদের জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। এই মুহূর্তের রাজধানীর করোনা পরিস্থিতি যদি বলি তাহলে বলা যায় যে অনেকটাই ভালো। সেটি নানান কারণে হতে পারে। গতকালকে আমরা সংক্রমণের চিত্র দেখেছি, একেবারে 500 নিচে নেমে এসেছে সংক্রমণ, মৃত্যু বেশ খানিকটা কমেছে। এই মুহূর্তে ডিএনসিসি কোভিড হাসপাতালে এখানে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করছি। আমরা যতক্ষণ এখানে আছি সেই সময়টা পর্যন্ত একজন রোগী কোনো নতুন রোগী এখানে আসা
থেকে রিজিকটা পদক্ষেপ করেছে। তবে আশঙ্কা যদি করা হচ্ছে সেটি হলো যে শীতের কারণে অর্থাৎ যে মানুষগুলো ঘরে ফিরেছেন সেই মানুষগুলো যখন আবার ঢাকায় ফিরবেন কিংবা এই মানুষগুলোর মধ্যে যদি সংক্রমণ ছড়িয়ে থাকে তাহলে আগামী 5 থেকে 6 দিন বাংলাদেশের জন্য অনেক এমনটি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেটি হয়তো পরবর্তীতে খারাপ দিকেও যেতে পারে, সেটাই সতর্ক করা হচ্ছে। আর আরেকটি প্রশ্ন আপনি যেটি করেছেন যে ডিএনসিসি কোভিড হাসপাতালে ভারত ফেরত 2 জনের যে করোনা পজিটিভ হয়েছে আর তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা সে বিষয়ে জানার জন্য জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। গত পরশুদিন নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। জিনোম সিকোয়েন্সের যে কাজ সেটি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যেই সেই ফলটি জানা যাবে যে তারা আসলে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা। যদি তারা আক্রান্ত হন সেক্ষেত্রে তাদেরকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হবে, আর ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত না হলে তাদেরকে ডিএনসিসি কোভিড হাসপাতালে রেখেই চিকিৎসা করা হবে। আমরা আশা করছি যে আজকেও হয়তো এই জিনোম সিকোয়েন্সের ফলটি জানা যেতে পারে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আসলে কোথায় রেখে চিকিৎসা দেওয়া হবে। আর পাশাপাশি আরও একটু জানাই যে এ পর্যন্ত বাংলাদেশে 6 জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে 5 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং একজন যিনি আক্রান্ত ছিলেন পরবর্তীতে তিনি ক্যান্সার জটিলতায় মারা গেছেন। তো এই ছিল আসলে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ। জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। সরকারি বিভিন্ন অফিসের খোলা জায়গায় দেখা যায় অসংখ্য পরিত্যক্ত গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে এমন হাজারেরও বেশি গাড়ি পড়ে থেকে নষ্ট হচ্ছে। গাড়িগুলোর বিকল অংশ পরিবর্তন করে নতুন গাড়ির রূপ দেওয়া যাবে বলছেন যানবাহন পুনর্গঠনকারীরা। এতে সাশ্রয় হবে গাড়ি আমদানির হাজার কোটি টাকা। ঢাকার রাজপথে চলছে 60 ও 70-এর দশকের ভক্সওয়াগন বিটেল। সে সময় সাশ্রয়ী গাড়ি হিসেবে পরিচিত হলেও এখন অ্যান্টিক ভ্যালুতে এ গাড়ির দাম কোটি টাকা। ভক্সওয়াগন মাইক্রোবাস ব্যবহার হতো অ্যাম্বুলেন্স হিসেবে। পুনর্গঠনের পর ঝকঝকে এই গাড়ির বর্তমান মূল্য কোটি টাকার বেশি। দেশের বিভিন্ন অফিসে পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি কেনার পর পুনর্গঠন করা হয়েছে। গাড়ি প্রতি খরচ হয়েছে 20 লাখ টাকারও কম। অফিস আদালতের খোলা জায়গার ধাতব আবর্জনার মতো পড়ে থাকা গাড়িগুলো এখন কোটি টাকার দাম নিয়ে রাস্তায় চলছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা স্বীকৃত একটা জিনিস রেজিস্ট্রেশন করা। আপনি এই গাড়িটা বলতে পারবেন না যে গাড়িটা তখন পুরাতন, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া। গাড়ি পুনর্গঠনকারীরা বলছেন সারা দেশে অচল গাড়ির সংখ্যা হাজারের কম নয়। পরিত্যক্ত এসব গাড়ি পুনর্গঠন করলে নতুনের মতোই চলবে। আর একটি নতুন গাড়ির আমদানির টাকায় 3টি গাড়ি পুনর্গঠন করা যায়, যা দিয়ে সাশ্রয় হতে পারে হাজার কোটি টাকা। এইটাকে একটা নিবিড় পর্যবেক্ষণে যদি আপনি করেন, আমি তো বললাম গভর্নমেন্টের কমসে কম আগামী 5 বছরে হাজার কোটি টাকার উপরে সেভ হবে গাড়িতে। পরিবহন কমিশনার জানালেন সারা দেশের সরকারি অফিসে অকেজো অবস্থায় কত গাড়ি পড়ে আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে পুরনো গাড়ি পুনর্নির্মাণ করে চালানোর কোনো প্রকল্প সরকারের এই মুহূর্তে নেই। গাড়ি পুরানো হয় না কোনো কথা নাই, গাড়ি একটা নীতিমালা আছে যে কোন গাড়ি নির্মাণ করা যাবে। নীতিমালার মধ্যে যদি আসে তাহলে সেটা হলে আর না হলে থাকবে। দেশে গাড়ি পুনর্গঠনের বেশিরভাগই হচ্ছে ব্যক্তি পর্যায়ে। সম্ভাবনাময় এই কাজটি পৃষ্ঠপোষকতা পেলে শিল্পে রূপ নেবে বলছেন পুনর্গঠনকারীরা। এভাবে পড়ে থাকতে থাকতে একদিন হয়তো মাটির সাথে মিশে যাবে এসব গাড়ির অনেক যন্ত্রাংশ। তখন নিলাম বা দরপত্র আহ্বান করে কেজি দরে বিক্রি করার ব্যবস্থা করা হবে। কিন্তু ততদিনে অপচয় হয়ে যাবে জনগণ তথা রাষ্ট্রের কোটি কোটি টাকা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ফুডকোর্ট হিসাবে নির্মাণ কাজ শেষ করে সেখানে এখন বহুতল বিশিষ্ট কার পার্কিং নির্মাণের পরিকল্পনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। তাদের দাবি গণপূর্ত জমিটি বরাদ্দই দিয়েছিল কার পার্কিংয়ের জন্য। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অর্থ অপচয় রোধে আরও সতর্ক হতে হবে। দেখলে চেনার উপায় নেই, মোড়ে শুকিয়ে গেছে বাঁশঝাড়ের পাতাগুলো। অথচ 2017 সালে মনোমুগ্ধকর ডিজাইনে রাজধানীর অভিজাত এলাকা বনানীর মূল রাস্তার ধার ঘেঁষে আড্ডাপ্রিয় মানুষদের জন্য নির্মাণ করা হয় এই ফুডকোর্টটি। মাঝখানে ফাঁকা রেখে 3 পাশে 8টি খাবারের দোকান তৈরি করা হয়, চারপাশে লাগানো হয় নানা ফুলের গাছ। তবে প্রায় 4 বছর পরে থাকায় সৌন্দর্য নষ্ট হয়েছে স্থাপনাটির।
ফুড কোর্টের জায়গায় এখন অস্থায়ী কাঁচা বাজার। তবে এই ব্যবসায়ীদের অনেকেই জানেন না যে জায়গাটিতে তারা ব্যবসা করছেন, কেন নির্মাণ করা হয়েছিল এই স্থাপনাটি। জায়গাটা কেন বানানো সেটা জানেন না, মানে হয়তো এই যে সৌন্দর্যের লেগে আর কি করছিল। মেয়রে জানে, উনি করে বসে গেছে। মেয়র সাহেব আনিসলকে এই পার্কিং এখান থেকে উঠাই দিয়া এই এডি বানাইছে। এডি আপনার আজকে কত বছর দুটা অযথা করে রয়েছে। এছাড়া এর চারপাশের জায়গা দখল করে চলছে রমরমা ব্যবসা, আছে ভাতের হোটেল সহ নানা পদের ব্যবসা। এছাড়া রাজনৈতিক কার্যালয়, প্রেস ক্লাবও গড়ে উঠেছে এখানে। দিনে কত করে দিতে হয় এটা আমি বলতে পারি না। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখি, কিন্তু কত করে দেয় এটা তো আমি জানি না। এটা মহাজনের লোক এগুলো। রাত হলে চেহারা বদলায় এ জায়গার। স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেও আধার নামলে মাদকসেবীদের আড্ডা জমে উঠত সেখানে। বিভিন্ন ধরনের পোলাবেন বিভিন্ন দিকের থেকে আসতো, নিশ্চয় গায়ে মদ বিয়ার খায়। হ্যাঁ, এটা যেমন মন নেই তাহলে। ফুডকোর্টটির নকশা প্রণয়নকারীরা বলছেন, অনেক যত্ন করে কাজ শেষ করেছিল তারা। সঠিক ব্যবহার হলে ফুডকোর্টটি হতে পারত বনানীর জনপ্রিয় আড্ডার স্থল। কেউ বলেন আমার 50 টাকা বাজেট, কোনো অসুবিধা, আমি খরচ করব না, কোনো অসুবিধা নেই। এই জন্য খোলামেলা রাখা হয়েছে। যেই মুহূর্তে আপনি একটা দেয়াল দিবেন তখন কিন্তু না আপনি টিকিট কেটে ঢুকুন, নো, ওখানে বসুন। আপনি যদি খরচ না করতে চান কিছু না, আমি কিছুক্ষণ বসলাম, একটু সবার সাথে গল্প টল্প করলাম, চলে গেলাম। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, বনানী একটি ব্যস্ত এলাকা হয়, ফুডকোর্টটি চালালে যানজট সহ নানা সমস্যার সৃষ্টি হবে। তাই সেখানে একটি বহুতল কার পার্কিং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের মার্কেট করার কিন্তু পারমিশন দেয়নি কিন্তু রাজু। ওই রাস্তার উপরে কিন্তু খেতেও যদি আসে, সবাই কিন্তু গাড়ি মেন রোডের মধ্যে পার্ক করে তারপরে কিন্তু আসবে, অর্থাৎ এখানে কিন্তু আরও বেশি কনজেস্টেড হয়ে যাবে। আমি এখানে যেটা মাল্টিপল যে প্ল্যান করছি, এখানে আন্ডারগ্রাউন্ড এখানে পার্কিং হবে। এই অবস্থায় বিশেষজ্ঞরা সরকারি অর্থ অপচয় পরিকল্পনা প্রণয়নে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাতে সময় আছে 13 মাস, কিন্তু কাজ হয়েছে 45%। ফলে নির্ধারিত 2022 সালের জুনে শেষ হচ্ছে না চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা, ট্রাফিক বিভাগের অনুমোদন, করোনা পরিস্থিতি সহ নানা কারণে পিছিয়েছে কাজ। তবে এখনও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। তবে শুরু থেকেই নানা কারণে বারবার থমকে গেছে প্রকল্পের কাজ। নগরীর ব্যস্ততম সড়কের উপর হওয়ায় নির্মাণ কাজে ট্রাফিক বিভাগের অনুমতি পেতে সময় লেগেছে অনেকটা। বারিক বিল্ডিং থেকে সলগোলা মোড় পর্যন্ত 3 কিলোমিটার অংশে নকশা নিয়ে আপত্তি ছিল চট্টগ্রাম বন্দরের। পিলার স্থাপনে ভূগর্ভস্থ ড্রেন, ওয়াসার পাইপলাইন, বিদ্যুতের খুঁটিও সমস্যা বাড়িয়েছে। ফলে কয়েকবার পরিবর্তন হয় নকশা ও প্রকৌশল পরিকল্পনা। আগ্রাবাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন, আরসিসি ড্রেন, বক্স ড্রেন যেটাকে বলে, ওটার পাশ দিয়ে এবং অপর পারে ওয়াসার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন থাকাতে আমরা কিন্তু অল্প জায়গার ভিতরে আমরা প্রকৌশলগত ডিজাইনটা চেঞ্জ করে ওখানে আমরা কাজ করছি। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, করোনায় শ্রমিক সংকটেও গত 10 মাসে খুব দ্রুতই এগিয়েছে প্রকল্পের কাজ। প্রায় 11 কিলোমিটারে বসেছে পিলার, বসানো হয়েছে 400টি গার্ডারও। প্রায় 45 ভাগ ব্রত অবগত হয়েছে এবং আমরা ইনশাল্লাহ সময় মতো এই কাজটা সম্পন্ন করতে পারবো। 2017 সালের 11 জুলাই একনেকের অনুমোদন পাওয়া এই এক্সপ্রেসওয়ের ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যানজট নিরসন, বিমানবন্দরের সাথে সহজে যোগাযোগ, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে বানানো হচ্ছে দেশের দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু করোনার থাবা, চট্টগ্রাম বন্দরের সাথে ডিজাইন নিয়ে বিরোধ, ভূমি অধিগ্রহণে জটিলতা সহ নানা কারণে এই প্রকল্পটি যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের আগের এক মাসে দেশে অনলাইনে বিক্রি হয়েছে 1,500 কোটি টাকার পণ্য। এটি আগের বছরের চেয়ে প্রায় 50% বেশি। এবার পোশাক বিক্রি ছাড়াও করোনা লকডাউনে ইফতার ও নিত্য পণ্যের চাহিদাও বেশি ছিল, জানিয়েছে অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাব। এদিকে পণ্য সরবরাহে বিধিনিষেধ শিথিল থাকায় বেচা কেনায় বেগ পেতে হয়নি, জানান ব্যবসায়ীরা। করোনার সংক্রমণ ঠেকাতে রোজার আগেই সারা দেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। মার্কেট, শপিং মলগুলো বেশ কিছুদিন বন্ধ থাকায় কেনাকাটা চলে অনলাইন শপে। ঈদের আগে শপিং মলগুলো খুলে দিলেও করোনা ঝুঁকি এড়াতে অনেকেই অনলাইনে কেনাকাটা সেরেছেন। আমি এবার অনলাইন থেকে শার্ট ও টুকিটাকি কেনাকাটা করেছি। আমার পরিবারের জন্য অনলাইন থেকে কেনাকাটা করেছি। আমি আর আমার ফ্যামিলি
আমরা সবাই মনে করেছি যে অনলাইন শপিংটাই আসলে সেফেস্ট অপশন মানুষের ভিড়ে না গিয়ে। করোনার স্বাস্থ্য ঝুঁকি কমাবার জন্য এবছর আমি শপিং করার জন্য কোনো শপিং সেন্টারে যাইনি, আমি সব কেনাকাটা অনলাইনে করেছি। অনলাইন বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের ঈদে পণ্য বিক্রি বেড়েছে প্রায় 50%। মোট 1,500 কোটি টাকার বিক্রির মধ্যে 70 ভাগ পোশাক এবং বাকি 30 ভাগ নিত্যপণ্য, ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী। বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় পণ্য সরবরাহেও কোনো সমস্যা ছিল না। এবারের ঈদের সেলটা প্রায় দ্বিগুণ ছিল। এর কারণ গত বছর মোটামুটি অনলাইন বেস ছিল, আর এবছর সরকারের পদক্ষেপের কারণে রোজার মাসে কিছুটা শিথিল করা হয়েছিল লকডাউন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, করোনার কারণে এবারের ঈদে অনেক নামি দামি ব্র্যান্ডও অনলাইনে তাদের পণ্য বিক্রি শুরু করে। ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে 24 ঘন্টা পণ্য সরবরাহে সরকারের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়। এবার ব্র্যান্ড শপগুলো অনলাইনের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাদের বিক্রি হওয়ার কারণে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বাস্কেট ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। গত বছর এটা 1500 টাকার নিচে ছিল, এই বছর সেটা 2000 টাকার মতন হয়ে গেছে। তবে বছর জুড়ে করোনার প্রভাবে লোকসানে ছিলেন অনেক উদ্যোক্তা। পুঁজির অভাবে ভালো ব্যবসা করতে পারেনি তারা, তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণের শর্ত শিথিল করার আহ্বান জানায় সংগঠনটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। চেলসিকে হারিয়ে প্রথমবার এফএ কাপ চ্যাম্পিয়ন লেস্টার সিটি, 52 বছর পর ফাইনালে উঠেই শিরোপা। লা লিগার চ্যাম্পিয়ন নির্ধারণ হতে পারে আজ রাতে, আলাদা ম্যাচে লড়বে রিয়াল, বার্সা ও অ্যাটলেটিকো। শেষ মুহূর্তে বৃষ্টিতে খরার ক্ষতি কাটিয়ে দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় ভালো ফলন ও দামের আশা করছেন আম চাষিরা। অনাবৃষ্টি ও নানা রোগবালায়ে সামান্য কিছু আমের ক্ষতি হলেও বৃষ্টি হবার পর ফলন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এখন আম নামানোর জন্য 11 উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিয়মিত বৃষ্টিপাতের কারণে খরা ও রোগবালাইয়ের প্রকোপ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আমের ফলন। চাষিরা বলছেন, বাজার ঠিক থাকলে এবার তারা আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, এই এখন হলো যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটার পরে আমের মোটামুটি রেজাল্ট ভালো এবং পোকাচাকেও একটু কমে গেছে। এখন ওষুধ দিচ্ছি, এটা হচ্ছে আপনার এটা আপনার পচার জন্য। আসলে বৃষ্টি হলে আমে যে আপনার পচা ধরে, আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি দাম থাকে তাহলে কৃষক আবার লাভবান হবে। লকডাউনের কারণে আম কেনা বেচা এবং দেশ বিদেশে পরিবহনের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না জানিয়েছে কৃষি বিভাগ। অপরিপক্ক আমে যাতে কেমিক্যাল দেয়া না হয় সেদিকেও সতর্ক জেলা কৃষি অফিস। কোনো বালাইনাশক ব্যবহার করা হয়নি, বালাইনাশক ছাড়াই বিভিন্ন পদ্ধতি, জৈব পদ্ধতি এবং কিছু যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে সেখানে নিরাপদ আম উৎপাদন করা হচ্ছে। এই আম বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি হলে কৃষক আরও বেশি লাভবান হবে। নওগাঁয় এবছর 26,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী জেলায় গাছ থেকে গুটি আম পাড়া হবে 20 মে, গোপালভোগ ও রানী পছন্দ আম পাড়া হবে 27 মে। এরপর থেকে পাড়া হবে ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সাদেকুল ইসলাম। সাদেকুল, আম পাড়ার জন্য এখন শেষ মুহূর্তে প্রস্তুতির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে আপনি জানেন যে দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁ, এবার কিন্তু প্রচন্ড খরা এবং অনাবৃষ্টির কারণে শুরুতে কিন্তু কৃষকরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন, কারণ অনাবৃষ্টির কারণে বোটা শুকিয়ে যায়, আম ঝরে পড়ছিল। কিন্তু আসার কথা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই আপনি গত সপ্তাহ থেকে ব্যাপকভাবে বৃষ্টিপাত শুরু হয়, আম কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে আসলে এবারে আমের মুকুল ভালো এসেছিল এবং এখন যে পরিমাণ আম আছে এই পরিমাণ আম বিক্রি করে তারা কিন্তু লাভবান হতে পারবেন। আর কি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এবছর কিন্তু গত বছরের চেয়ে প্রায় 1000 হেক্টর অতিরিক্ত জমিতে আম চাষ করা হয়েছে সেই তুলনায়, এবং এবছর কিন্তু প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানাচ্ছেন যে এবার শুধু দেশের ভিতরেই নয়, নওগাঁর সুমিষ্ট এই আমগুলো এবার বিদেশেও রপ্তানির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইউরোপ সহ এশিয়া ও বিভিন্ন দেশে কিন্তু আপনার এই আম উৎপাদন করা হবে। এই কারণে কিন্তু জেলার সাপাহার এবং পোরশা উপজেলায় কেমিক্যাল মুক্ত আপনার ধরেন
জৈব এবং যান্ত্রিক পদ্ধতিতে আম উৎপাদন করা হচ্ছে। তিনি যেটি জানিয়েছেন আমাকে সেটি হচ্ছে যে এবারে কৃষকরা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু ভালো দাম পাবেন এমনটি তিনি আশা করছেন। এবং পাশাপাশি আপনাকে যে তথ্যটি আমি জানাতে চাই যে আপনি জানেন যে নওগাঁর এই বরেন্দ্র অঞ্চলে ধানের পাশাপাশি কিন্তু এখন আম উৎপাদন হচ্ছে। কৃষকরা কিন্তু দুইভাবে কিন্তু এখানে লাভবান হচ্ছেন। প্রথমত তারা ধান চাষ করছেন এবং ওই একই ধানের জমিতে কিন্তু আম চাষ করে কিন্তু আবার আম থেকেও কিন্তু লাভবান হচ্ছেন। আপনাকে জানাই যে 1 বিঘা জমিতে ধান চাষ করে কৃষকরা 5 থেকে মাত্র 10,000 টাকা লাভ করতে পারেন, কিন্তু এখানে 1 বিঘা জমিতে আম চাষ করে কৃষকরা কিন্তু প্রতি বছর 40 থেকে 50,000 টাকা কিন্তু আয় করতে পারেন। সেই তুলনায় নওগাঁ কিন্তু আমের রাজ্য হিসেবে পরিচিতি লাভ করায় আর্থিকভাবেও কিন্তু এই জেলা মানুষ স্বাবলম্বী হয়ে উঠছেন ধীরে ধীরে। নওগাঁ থেকে জানাচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। লালমনিরহাটে টিএসপি, ইউরিয়া, ডিএপি সহ বিভিন্ন সারের দাম বেশি রাখার অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা সার বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকদের দাবি সংকট দেখিয়ে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে কৃষি অধিদপ্তর জানিয়েছে জেলায় সারের কোনো সংকট নেই, বাফার গোডাউনে এখনও যথেষ্ট সারের মজুদ আছে। কৃষি প্রধান জেলা লালমনিরহাট। প্রতি বছর আবাদ হয় ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল, যার জন্য চাহিদা আছে 8,600 টন টিএসপি, 33,900 টন ইউরিয়া, 12,500 টন ডিএপি সহ বিভিন্ন ধরনের সারের। এসব সার বিসিআইসি এবং বিএডিসি ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয়। কিন্তু চলতি মৌসুমে সারের সংকট দেখিয়ে বেশি দাম রাখা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তারা জানান সরকার নির্ধারিত টিএসপি দেশি সারের দাম 1100 টাকা হলেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। একই অবস্থা অন্যান্য সারের দামেও। মজুদদাররা, ডিলাররা সার গোডাউনত ভরে দিয়ে ডেট স্পেয়ার করিয়া তাও কয় সার নেই, সারের সংকট, দাম বেশি। টিএসপি সারের বস্তা হচ্ছিল 1100 টাকা করে, সে জায়গায় দোকানদাররা আমাদের কাছ থেকে নিচ্ছে 1300, 1400, মানে যে যেরকম পারতিছে ওই রকম করে দাম নিচ্ছে। ডিলাররা বলছেন সার বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। 10 টাকা বা 20 টাকা আমাদের বেশি বিক্রি করতে হয়। ডিলারের থেকে আমাদের সার ক্রয় করে কেয়ারিং দিয়ে আনতে হয়। এদিকে সারের যথেষ্ট মজুদ আছে বলছে কৃষি অধিদপ্তর। তবে সারের বাড়তি দামের বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষক পর্যায়ে সারের ভালো, সরবরাহ ভালো, তবে যদি এই ধরনের অভিযোগ যদি থাকে, আমরা অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখব যে সারের কোনো মূল্য বৃদ্ধি বা সার পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সংকট, কৃত্রিম সংকট যেটাকে বলা হয়, আমাদের আসলে জেলা পর্যায়ে কোনো সংকট আমাদের নাই। বিতরণের পর বর্তমানে বিএডিসির বাফার গোডাউনে ইউরিয়া প্রায় 11,500 টন, টিএসপি 333 টন, এমওপি 533 টন এবং ডিএপি সার 2,500 টন মজুদ আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আসন্ন বর্ষা মৌসুমে বরিশাল নগরীর জলাবদ্ধতা ঠেকাতে শুরু হয়েছে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান। এর মধ্যে নগরীর 5টি খালে নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। পানি উন্নয়ন বোর্ডও জলাবদ্ধতা নিরসনে হাতে নিয়েছে মেগা প্রকল্প। 60 বছরের রেকর্ড ভেঙে গত বছর বর্ষা মৌসুমে বরিশাল নগরী তলিয়ে যায় হাঁটু পানির নিচে। খালগুলোর জলাবদ্ধতার কারণে 4 দিনেও পানি নামেনি। বরিশাল নগর বেষ্টিত হয়ে আছে 23টি মূল খাল ও 25টি শাখা খাল দিয়ে। তবে দীর্ঘদিনের দখল দূষণে বেশিরভাগেরই নেই অস্তিত্ব। কোনোমতে টিকে আছে জেল খাল, লাকুটিয়ার খাল ও নাপিতখালী খাল। গত মৌসুমে জলাবদ্ধতা দুর্ভোগকে সামনে রেখে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। মাসব্যাপী আমরা একদম এখান থেকে সাগর দিই, প্লাস হলে যে কটা খাল আমি কালকে ঘুরে দেখেছি, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তবে সংশ্লিষ্টরা বলছেন খালের বড় অংশ দখল হয়ে থাকায় বেগ পেতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায়। কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে দখল হয়ে গেছে এবং যেখানে ভরাট হয়ে গেছে ওইগুলো আমরা মার্কিং করে আমরা এই খাল অবমুক্ত করার চেষ্টা করছি। খাল পরিষ্কারে সিটি কর্পোরেশনের সাময়িক এই উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলে মনে করেন পরিবেশ কর্মীরা। তারা বলছেন খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে ফিরিয়ে আনতে হবে মূল খাল। একবারে সিএস মৌজা ম্যাপ ধরে খালের আদি সীমানাটা কী ছিল সেটা নির্ধারণ করা, সেটাকে চিহ্নিত করে ওখানে সীমানা পিলার স্থাপন করা এবং তারপরে তহবিল অনুযায়ী যতটুকু তারা পারে করবে। পানি উন্নয়ন বোর্ড বলছে খাল খনন ও জোয়ারের পানি ঠেকাতে অবকাঠামো নির্মাণে কাজ করছে টেকনিক্যাল কমিটি। খাল খনন প্লাস কিছু অবকাঠামো নির্মাণ, যাতে করে জোয়ারের পানি হুট করে শহরের মধ্যে ঢুকতে না পারে, এবং এর জন্য আমাদের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ভিজিটও করছে, তারা এই জিনিসটা দেখছেন।
প্রাথমিকভাবে মীরাবাড়ি, জেলখাল, চাঁদমারি, লাকুটিয়া ও নবগ্রাম খাল পরিষ্কারের কাজ করছে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে আবারও করোনায় একদিনে 4,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,11,000-এর বেশি। কয়েকদিন কিছুটা কম থাকলেও দেশটিতে একদিনে প্রাণহানি আবার 4,000 ছাড়ালো। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি 2,70,000-এর বেশি। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণ হারিয়েছে 11,800-র বেশি মানুষ। নতুন শনাক্ত 6,26,000। ব্রাজিলে একদিনে 2,067 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের পর নেপালে করোনার ভয়াবহতা বাড়ার শঙ্কা থাকলেও দেশটিতে লকডাউনের মাঝেও ধর্মীয় উৎসব পালন হয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপে ও নিউ তাইপেতে লকডাউন দেওয়া হয়েছে। তবে কাল থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। 2/3 বেশি নাগরিক টিকা কর্মসূচির আওতায় আসার পর লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। করোনা মোকাবেলায় ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে 15 দিনের লকডাউন। আগামী 30 মে পর্যন্ত জরুরি সেবার সাথে জড়িত কার্যালয় ছাড়া সব সরকারি বেসরকারি দপ্তর বন্ধ থাকবে। এর মধ্যে পুরোপুরি বন্ধ থাকবে বাস, মেট্রো ও ফেরি চলাচল। শিক্ষা প্রতিষ্ঠানও থাকছে বন্ধ। রাজ্যটিতে একদিনে গড় শনাক্তের সংখ্যা 20,000-এর বেশি আর মৃত্যু শতাধিক। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে 2 সপ্তাহের লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 60 বছর বয়সী অসীম। সপ্তম দিনে গড়ালো ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা। অব্যাহত হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু। 7 দিনে সেখানে মারা গেছে 41 শিশুসহ অন্তত 148 জন, আহত প্রায় 1000। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার গাজার একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। সেখানে মারা যায় 8 শিশুসহ অন্তত 10 জন। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় আল জাজিরা ও এপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যালয়। হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলিরা যাতে আল আকসাকে স্পর্শ করে আগুন নিয়ে খেলা না করে। সহিংসতা বন্ধ করতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চেলসিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতল লেস্টার সিটি। 52 বছর পর ফাইনালে উঠেই বাজিমাত দ্য ফক্সের। ওয়েম্বলি স্টেডিয়ামে টিলেমান্সের একমাত্র গোলে জয় পায় ব্রেন্ডন রজার্সের দল। অন্যদিকে সেরিয়াতে রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস। এই আনন্দ শুধু ট্রফি জেতার নয়, দীর্ঘ অপেক্ষার অবসানের। এর আগে 4 বার ফাইনাল খেলেও রূপালী ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ মেলেনি। প্রথমবারের মতো এফএ কাপের চ্যাম্পিয়ন হয়ে তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাস লেস্টার সিটির। দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের উল্লাসে মাতোয়ারা ওয়েম্বলি স্টেডিয়াম। আর সেই অনুপ্রেরণায় শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে সবখানে আধিপত্য চেলসির। গোলমুখে নেয়া 13 শটের 3টি অন টার্গেটে ছিল টুখেলের দলের। বিপরীতে 6 শটের মাত্র 1টি অন টার্গেটে ছিল লেস্টার সিটির। আর সেখানেই বাজিমাত দ্য ফক্সের। টিলেমান্সের দৃষ্টিনন্দন গোলে ভাগ্য নির্ধারণ হয় মেগা ফাইনালের। শেষ দিকে স্বস্তি ফিরেছিল চেলসি শিবিরে। চিলওয়েলের শট লেস্টার ডিফেন্ডার মর্গানের পায়ে লেগে জালে জড়ায়। তবে অফসাইডের কারণে ভিআরে গোল বাতিল হলে হতাশায় ডোবে দ্য ব্লুজ। লেস্টার সিটির জন্য ঐতিহাসিক দিন। প্রথমবার এফএ কাপ জয়ের অনুভূতি দারুণ। 5 বারের চেষ্টায় লেস্টার সফল হয়েছে। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা হতাশ। আমাদের পারফরমেন্স ও ছেলেদের চেষ্টা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল। আসলে ভাগ্য আমাদের সহায় ছিল না। এদিকে সেরিয়াতে রোমাঞ্চ ছড়িয়েছে ইউভেন্টাস ইন্টার মিলান লড়াই। 2 লাল কার্ড, 3 পেনাল্টি আর ভিআরের ব্যবহারে ঘটনাবহুল ছিল 2 জায়ান্টের ম্যাচ। তবে লিগ চ্যাম্পিয়ন ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইউভেন্টাস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএল, সেরিয়া, বুন্দেসলিগা পেয়ে গেছে চ্যাম্পিয়ন। লা লিগা নিয়েই যত আক্ষেপ অপেক্ষা। অ্যাটলেটিকো, রিয়াল আর বার্সা ত্রিমুখী শিরোপা লড়াই রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে। আজ রাতে হয়ে যেতে পারে নিষ্পত্তি। একই সময়ে নামবে 3 দল। অ্যাটলেটিকো ও বার্সার হোম ম্যাচ আর রিয়ালের খেলা প্রতিপক্ষের মাঠে।
লা লিগায় শেষ হাসি কার? অপেক্ষা বেড়েছে সময়ের সাথে। যদি কিন্তুর সমীকরণ মাদ্রিদ আর কাতালোনিয়ার পরিবেশ গুমট করেছে। ছাঁটাই দুশ্চিন্তায় জিদান কোমান দুজনেই। রোববার রাতে একই সময় 3 দলের ম্যাচ। শিরোপার ইঁদুর বিড়াল লড়াইয়ের ইতিও ঘটতে পারে। রিয়ালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে আতলেতিকো, ঠিক 2 পয়েন্টেই রিয়ালের চেয়ে পিছিয়ে বার্সেলোনা। বাকি 2 ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো, হারলেও সুযোগ থাকবে। তবে রোববার ওসাসুনার বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে উৎসবের প্রস্তুতি শুরু করতেই পারে সিমিওনির দল। ওদিকে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়ে বসলে তো সেখানেই নিষ্পত্তি। 6 মৌসুম পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরবে রোহি ব্লাঙ্কোস ডেরায়। নার্ভ ধরে রেখে আত্মবিশ্বাসের সাথেই শেষ 2টি ম্যাচে লড়বে ছেলেরা, যেমনটা পুরো মৌসুম জুড়ে খেলেছে তারা। ভবিষ্যতে কি লেখা আছে জানি না, আপাতত ওসাসুনারের বিপক্ষে জয় পাওয়াই আমাদের লক্ষ্য। আতলেতিকো পা ফসকালেই সুযোগ বাড়বে রিয়ালের। বিলবাও আর ভিয়ারিয়ালের বিপক্ষে 2 ম্যাচেই জয়ের বিকল্প নেই ওদের। শেষ মিনিট পর্যন্ত সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করব, যতক্ষণ না লা লিগা শেষ হচ্ছে। বিলবাও এবং ভিয়ারিয়াল 2 ম্যাচেই জয় আমাদের একমাত্র লক্ষ্য। আশার আলো নিভু নিভু নু ক্যাম্পে। রোববার আতলেতিকো জিতলেই সুযোগ শেষ বার্সেলোনার। তবে 2 মাদ্রিদের হোঁচট আর 2 ম্যাচে জয়ে সুযোগ ঠিকই আসতে পারে। বাকি 2 রাউন্ডে আতলেতিকো 1 পয়েন্ট আর রিয়াল 3 পয়েন্ট পেলে 82 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বনে যেতে পারে বার্সেলোনা। বিশ্বাস ধরে রেখে এগিয়ে যেতে চাই। আমাদের ব্যর্থতাতেই আমরা শিরোপা দৌড়ে পিছিয়ে গেছি, তবে যতক্ষণ সুযোগ থাকবে সেটা কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 দলের সমান পয়েন্টেও শেষ হতে পারে এবারের লিগ। অদ্ভুতুরে এই ঘটনা ঘটলে বাজিমাত করবে রিয়াল মাদ্রিদ। হেড টু হেডে এগিয়ে যে তারাই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিশেষ বিমান। ঢাকায় পৌঁছার পর শ্রীলঙ্কা দলের 31 সদস্যকে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে নেওয়া হয়। সেখানে 3 দিনের কোয়ারেন্টিনে থাকবেন সফরকারীরা, তাই আপাতত কোনো অনুশীলনের সুযোগ নেই। কোয়ারেন্টিন শেষে বুধবার থেকে অনুশীলন শুরু করবে কুশল পেরেরার নেতৃত্বে আসা তারুণ্য নির্ভর দল। তবে তার আগে কোভিড টেস্টে নেগেটিভ হতে হবে ক্রিকেটারদের। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ 21 মে, একদিন পরই প্রথম ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদের ফিরতি যাত্রায় মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ছে যাত্রী চাপ, করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ। সংক্রমণ বাড়ার শঙ্কায় লকডাউন বাড়ছে 23 মে পর্যন্ত। ঈদের ফিরতি যাত্রা নিয়ে আসছে সিদ্ধান্ত। পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি অফিসের সহস্রাধিক গাড়ি, মেরামত করলে হাজার কোটি টাকা সাশ্রয়। ভারতে করোনায় একদিনে ফের 4000-এর বেশি মৃত্যু। পশ্চিমবঙ্গে শুরু হলো 15 দিনের লকডাউন। গাজায় ইসরায়েলি হামলায় 6 দিনে 41 শিশুসহ নিহত প্রায় 150। নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।